ধারা 21 থেকে প্রশ্ন, আদালত কোন কোন ক্ষেত্রে চুক্তির চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দিবে না? যেটা ডিরেক্ট প্রশ্ন আমাদের, যেটা ডিরেক্ট প্রশ্ন আমরা লিখে দিব যদি আসে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কতিপয় ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট চুক্তিকে সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারে না। কতিপয় ক্ষেত্রে আদালত চুক্তিকে সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারে না, ব্যাখ্যা করুন। তাহলে এখানে দেখেন আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা হবে এটাই যে 21 ধারাতে 8টি ক্ষেত্র আছে যেখানে আদালত চুক্তিকে সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারে না, যেখানে আদালত চুক্তিকে সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারে না। এবার ফ্যাক্ট কোশ্চেন, যে কোনো একটা ফ্যাক্টের মধ্যে 8টা অপশনের যে কোনো একটা অপশন উঠা দিয়ে বলবে যে ইজ ইট এনফোর্সেবল অর নট, এটা কি বলবৎযোগ্য অথবা নয়। আমরা কয়েকটা ফ্যাক্ট লিখি, এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই এই মর্মে চুক্তিবদ্ধ যে এক্স ও ওয়াই এই মর্মে চুক্তিবদ্ধ যে এক্স ওয়াই এর স্টেজে গান পরিবেশন করবেন। এক্স ওয়াই এর স্টেজে গান পরিবেশন করবেন। নির্ধারিত দিনে এক্স চুক্তি অনুযায়ী গান গাইতে অস্বীকৃতি জানালে ওয়াই আদালতে চুক্তির বলবৎ ওয়াই আদালতে চুক্তিকে বলবৎ করার জন্য
মামলা দায়ের করে। চুক্তিকে বলবৎ করার জন্য চুক্তিকে বলবৎ করার জন্য মামলা দায়ের করে। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পাদিত চুক্তির এক্স ও ওয়াই এর মধ্যে সম্পাদিত চুক্তির তবে এই সব লোকজনের সাথে হিসাব করে চলতে হবে। আজকাল এদের থেকে দূরে থাকাই ভালো। মানুষকে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পাদিত চুক্তির বলবৎ যোগ্যতা নিরূপণ করুন। নিরূপণ করুন। আচ্ছা, কেউ একজন বলতে পারবেন উত্তরটা কি হবে? এটা দাদা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে মানে আনসারটা হবে 21D, মানে 21 খ। যেহেতু পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতা সংকল্পের উপর নির্ভরশীল শর্তগুলা, অতএব এটা বলবৎযোগ্য হবে না। আদালত মানে এক্স ওয়াই পক্ষে আর কি প্রতিকার দিবে না। ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে। ওকে, এবার আরেকটা লিখি। এক্স ও ওয়াই একটি খাল খননের চুক্তিতে আবদ্ধ হয়। খাল খননের চুক্তিতে আবদ্ধ হয়। এক্স চুক্তি অনুযায়ী কাজ করতে অস্বীকৃতি জানালে এক্স চুক্তি অনুযায়ী কাজ করতে অস্বীকৃতি জানালে ওয়াই আদালতে চুক্তিকে বলবৎ করার জন্য মামলা দায়ের করে। চুক্তি অনুযায়ী খাল খনন করতে প্রায় 7 বছর সময় লাগবে। প্রায় 7 বছর সময় লাগবে। উক্ত চুক্তির এনফোর্সিবিলিটি বা বলবৎ যোগ্যতা বিশ্লেষণ করুন। উক্ত চুক্তির এনফোর্সিবিলিটি বা বলবৎ যোগ্যতা বিশ্লেষণ করুন। আচ্ছা, এটার উত্তর কি হবে? এটা হচ্ছে দাদা 21 মানে 21(6) চুক্তি সম্পাদনের সময়কাল 3 বছরের বেশি, অতএব এটাও বলবৎযোগ্য হবে না। তার মানে হচ্ছে চুক্তি অনুযায়ী কাজ করতে যেখানে 3 বছরের বেশি সময় লাগবে, এই ধরনের চুক্তিকে আদালত বলবৎযোগ্য করার আদেশ দিবে না। তো এখান দেখেন এই ফ্যাক্ট থেকে
একটা ফ্যাক্টের মধ্যে আপনার 8টা অপশনের যে কোনো অপশন একটা উঠা দিবে, উঠা দিয়ে বলবে এটা আদালত এনফোর্স করবে কি করবে না। ঠিক আছে বিষয়টা? এটা আদালত এনফোর্স করবে কি করবে না, অর্থাৎ 8টা অপশনের যে কোনো একটা উঠা দিবে। এবং 12 ধারাতে একইভাবে আমরা দেখতে পাই যে 4টা অপশনের যে কোনো একটা উঠা দিবে। এবার আমরা একটু ধারা 19-এ যাব। ধারা 19, ধারা 19। আচ্ছা আমরা দাদা কি দাদা দাদা একটা বিষয় একটু ক্লিয়ার করবেন যে ওই চুক্তির মানে একটা বৈধ চুক্তির আত্মবার্ষিকীয় উপাদানগুলো কি আসলে? ও আচ্ছা, একটা চুক্তি হতে হলে প্রথমত হচ্ছে জি যে জি এটা বলছে আমাদের দ্য কন্ট্রাক্ট অ্যাক্টের 11 নম্বর ধারায়, চুক্তি 1872 সনের চুক্তি আইনের জি আপনার 11 নম্বর ধারায় বলছে মানে হচ্ছে একটা চুক্তি হওয়ার বৈধ উপাদান। একটা চুক্তি হওয়ার বৈধ উপাদান এটা বলে নাই, ওখানে বলছে যে চুক্তি কারা করতে পারবে। আর বৈধ উপাদান হচ্ছে আপনি অফার করবেন, আপনি কোনো একটা কাজ করার অফার করবেন, আর হচ্ছে আপনার আপনি হচ্ছেন একসেপ্ট করবেন, তাহলে এটা একটা এগ্রিমেন্ট হয়ে গেল। মানে আমি আপনাকে একটা প্রপোজাল দিলাম যে আমি এই কাজটা আপনার সাথে করতে চাই, আপনি তখন আমাকে বলেন ওকে আমরা করব, আপনি এগ্রি করলেন, তো আপনার জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স হয়ে গেল। প্রপোজাল যখন অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে তখন সেটা একটা এগ্রিমেন্ট হয়ে যায়। এই এগ্রিমেন্টটা যখন আইন দ্বারা এনফোর্স করা যায় তখন সেটাকে আমরা চুক্তি বলি। আইন দ্বারা যখন মানে an agreement which is enforceable by law, যখন আইন দ্বারা চুক্তিকে বলবৎ করা যায় তখন সেটাকে আমরা বলি চুক্তি। বিষয়টা কিরকম? আমি আপনাকে বললাম যে আসেন জুয়া খেলি, আপনি বলেন যে আসেন জুয়া খেলি, তার মানে আমরা দুজনে এগ্রিমেন্ট করে ফেললাম, আমিও প্রপোজ করলাম, আপনি একসেপ্ট করলেন, বাট দিস ইজ নট এনফোর্সেবল বাই ল, এটা আইন দ্বারা বলবৎযোগ্য না। তো এটা একটা চুক্তি, প্রথমত এটা একটা চুক্তি বাট নট এনফোর্সেবল বাই ল। তো এটা কোন ধরনের চুক্তি হয়ে গেল? এটা হয়ে গেল আপনার এটা হলো ভয়েড কন্ট্রাক্ট, বাট কন্ট্রাক্ট। তাহলে চুক্তি হওয়ার জন্য প্রথমত লাগে অফার, তারপরে লাগে অ্যাকসেপ্টেন্স। অফার এবং অ্যাকসেপ্টেন্স হলে সেটা এগ্রিমেন্ট হয়ে যায়। এগ্রিমেন্টটা যখন আইন দ্বারা এনফোর্স করা যায়, আইন দ্বারা বলবৎযোগ্য করা যায়, তখন সেটাকে আমরা কন্ট্রাক্ট বলি। এখন প্রশ্ন হচ্ছে যে কন্ট্রাক্ট কারা করতে পারবে? কন্ট্রাক্ট করতে পারবে হচ্ছে পারসনস মানে হু আর কম্পিটেন্ট টু মেক এ কন্ট্রাক্ট। কারা একটা চুক্তি করতে পারবে? প্রথমত হচ্ছে যে মানে এজ অফ মেজরিটি থাকতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে, 18 বছর বয়স হতে হবে। 2 নম্বর হচ্ছে যে সাউন্ড মাইন্ড থাকতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যে ইজ নট ডিসকোয়ালিফাইড বাই ল, মানে আইন যাকে ডিসকোয়ালিফাই করে নাই চুক্তি করা থেকে বিরত রাখতে এমন পারসন। তো এই হচ্ছে, তাহলে চুক্তি হওয়ার জন্য যদি অত্যাবশ্যক উপাদান বলেন তাহলে সেখানে একটা অফার থাকবে, সেখানে অ্যাকসেপ্টেন্স থাকবে। 3 নম্বর অপশন আছে সেখানে কনসিডারেশন থাকবে। কনসিডারেশন মানে হচ্ছে সাপোজ হচ্ছে আমি বললাম যে আমি আপনার খাল খনন করব, আপনি বলেন ঠিক আছে আপনি খাল খনন করেন, এখন আমাকে বিনিময়ে কিছু দিবেন না ভাই? বিনিময়ে কিছু দিতে হবে, ধরেন টাকা পয়সা যেটাই হোক, আমাকে বিনিময়, সেখানে কনসিডারেশন থাকতে হবে। তাহলে অফার, অ্যাকসেপ্টেন্স আর হচ্ছে কনসিডারেশন, এটা হচ্ছে চুক্তি হওয়ার জন্য আপনার অত্যাবশ্যকীয় উপাদান। ওকে, আমরা বিষয় জি বুঝতে পারছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটা কি ওই কোনো রেজিস্ট্রেশন করা বা কোনো এফিডেভিট এরকম কিছু করা লাগবে ওই চুক্তিটা আর কি লিখিত হওয়ার পরে, এগ্রিমেন্ট হওয়ার পর? নেচার অফ কন্ট্রাক্ট, ইটস ডিপেন্ড অন নেচার অফ কন্ট্রাক্ট। আপনি কোন বিষয়ে আপনার সাবজেক্ট ম্যাটারটাকে, সাপোজ হচ্ছে আপনি যদি বিক্রয়ের জন্য চুক্তি করেন, হ্যাঁ, তো সেটাকে রেজিস্ট্রেশন করতে হয় এবং এটা বাধ্যতামূলক করেছে 2004 সালে, আমরা এটা পড়বো 21-এর পথে। তো সকল চুক্তিকে
বাধ্যতামূলক করা হয় নাই। ক্লিয়ার? আচ্ছা, সেটা হচ্ছে কন্ট্রাক্টের নেচারের উপর ডিপেন্ড করবে যে হুইচ মাস্ট বি রেজিস্টার্ড, হুইচ মাস্ট নট বি রেজিস্টার্ড, মানে কোনটাকে রেজিস্ট্রেশন করতেই হবে, আর আরেকটা কোনটাকে রেজিস্ট্রেশন হুইচ মে নট বি রেজিস্টার্ড, মানে কোনটাকে রেজিস্ট্রেশন না করলেও চলবে। তাহলে কি চুক্তি আইন আমরা দেখছিলাম যে বিপত্তির ক্ষেত্রে সেটা যদি আমরা করি তাহলে সেটা বাধ্যতামূলক, রেজিস্ট্রেশন করতেই হবে, অথবা না হলে সেটা আদালত সুনির্দিষ্টভাবে বলবৎ করার জন্য অনুমতি দিবে না। কিন্তু এই সম্পত্তি ছাড়া অন্য কোনো চুক্তি সেটা কি বাধ্যতামূলক যে আমাদের যে করতে হবে কিনা? যেমন কোনো কাজ করার ক্ষেত্রে বা এই যে বলেন পুকুর খননের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি বিক্রয় ছাড়া বা অংশীদারিত্ব চুক্তি ব্যবসার জন্য যদি চুক্তি করি সেক্ষেত্রে যেমন অংশীদারি চুক্তির জন্য নিবন্ধন বাধ্যতামূলক করে নাই, সেটা যদি আপনি করেন ভালো, না করলেও সমস্যা নেই। আবার মনে করেন যে এই প্রশ্নটা মানে আপনার কাছে জানতে কিছু কেন কিছু কিছু হয় যে চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান এর কোশ্চেন আসে তাহলে কিছু কিছু জায়গাতে, যেমন পার্টনারশিপ ডিড, এটাকে রেজিস্ট্রেশন যে করতে হবে এমন কোনো কথা নাই, এটাকে বাধ্যতামূলক করে নাই। আবার হচ্ছে কন্ট্রাক্ট ফর সেল, এটাকে আবার বাধ্যতামূলক করে দিছে। এখন আপনি যদি নিবন্ধন না করেন তাহলে আপনি রেমিডি পাবেন না, আর যদি নিবন্ধন করেন তাহলে আপনি রেমিডিটা পাবেন। যেমন হচ্ছে কন্ট্রাক্ট অফ সেল যদি আমরা রেজিস্ট্রেশন করি তাহলে আমি রেমিডি পাবো। আমার চুক্তি নিয়ে কোনো প্রবলেম হলে, কোনো ঝামেলার সৃষ্টি হলে, কোনো কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করলে তখন আমি আদালতের কাছে ক্লেম করে রেমিডি পাবো। এছাড়া আমি রেমিডি পাবো না। অর্থাৎ রেমিডির ক্ষেত্রে এটা মূলত, আর কিছু জায়গাতে তো বাধ্যতামূলক করে দিছে, তার মানে সেই জায়গাতে যদি আমি রেজিস্ট্রেশন না করি তাহলে আমি কোনো প্রতিকার পাবো না। অনেক ক্ষেত্র আছে যেখানে বাধ্যতামূলক করে নাই, অনেক ক্ষেত্র আছে যেখানে বাধ্যতামূলক করে দিছে। ঠিক আছে। ওকে, এবার আমরা সেকশন 19-এ যাব। 19-এ বলছে, আচ্ছা আমরা 12 ধারাতে কি দেখতে পাই? 12 ধারাতে দেখতে পাই যে আদালত স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, চুক্তির সুনির্দিষ্ট কার্যকরণের আদেশ দেয় 4টি ক্ষেত্রে। আবার 21 ধারাতে দেখতে পাই আদালত 8টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্যকরণের আদেশ দেয় না। আদালত বলে না যে আপনার চুক্তি অনুযায়ী কাজটা করতে হবে। আপনি আদালতে মামলা দায়ের করলেন, আদালতে মামলা দায়ের করলেন কেন? আদালতে মামলা দায়ের করলেন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য, অর্থাৎ চুক্তি অনুযায়ী জন্য আপনার পক্ষরা কাজ সম্পাদন করে, এই জন্য আদালতে মামলা দায়ের করলেন। আদালত কি করলো? আচ্ছা আমরা জানি যে বাই কম্পেনসেশন, মানে থ্রু কম্পেনসেশন, এই ক্ষতিপূরণের মাধ্যমে আপনার হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় না। বাট আমরা এখানে দেখব যে ক্ষতিপূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় কিভাবে। আচ্ছা আমি আপনার কাছে একটা কলা চাইলাম, আপনি আমাকে একটা কলা দিলেন প্লাস সাথে 1 গ্লাস পানি দিলেন। আমি কি আপনার কাছে পানিটা চাইছি? না, আপনার কাছে মনে হলো পানিটা দেওয়াটা জরুরি। তো আমি আদালতের কাছে চুক্তির সুনির্দিষ্ট কার্যকর করার জন্য বললাম যে আদালত আপনি অপরপক্ষকে বলেন সেজন্য চুক্তি অনুযায়ী কাজটা করে। আদালত বলল ঠিক আছে, আপনি চুক্তি অনুযায়ী কাজটা করবেন প্লাস অতিরিক্ত হিসেবে আরো কিছু ক্ষতিপূরণ দিবেন। আমি আপনার সাথে চুক্তিবদ্ধ, এ ও বি চুক্তিবদ্ধ একটি কাজের জন্য। এখন বি বলতেছে সে চুক্তি অনুযায়ী কাজটা করবে না। আমি আদালতে গেলাম, আদালত দেখলো
12 ধারার 4টা অপশনের সাথে মিলে যাচ্ছে, 4টা অপশনের যে কোনো একটা অপশনের সাথে মিলে যাচ্ছে, যেহেতু মিলে যাচ্ছে তো চুক্তি অনুযায়ী কাজটা করতে হবে। আদালত আদালত ভাবলো এখানে আমি চুক্তিকে কার্যকর করার আদেশের পাশাপাশি আমার ক্ষতিপূরণ দেওয়া যুক্তিসঙ্গত, কারণ এই যে মামলা টামলা হলো, এই যে বাড়তি একটা হয়রানি হলো, এই জন্য বাদী ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, অর্থাৎ সে সেখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট হইল, প্লাস একই সাথে সে কম্পেনসেশন পাইল। তাহলে কিভাবে দিতেছে ক্ষতিপূরণটা? ইন অ্যাডিশন টু অতিরিক্ত হিসেবে। আমি চাইছি কি স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্ট, আমাকে দিল কি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, প্লাস অতিরিক্ত হিসেবে আমাকে কি দিল? কম্পেনসেশন দিল। মানে বিবাদীকে বলে দিল বেড়াতে চুক্তি অনুযায়ী কাজটা করবি, প্লাস 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তুমি কাজটা করতে অস্বীকৃতি জানানোর কারণে বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জি দাদা। মানে হচ্ছে সেকশন 19 হচ্ছে মানে আদালত হচ্ছে যতটুকু সম্ভব বাস্তবায়নের নির্দেশ দিবে আর বাকিটুকু ক্ষতিপূরণের আদেশ দিবে। যতটুকু সম্ভব না, পুরো চুক্তিকেই কার্যকর করার আদেশ দিবে, প্লাস ক্ষতিপূরণ দিবে। আরেকটা বিষয় এখানে, দাদা এটা কি আপনার 12 ধারার সাথে 19 ধারা নাকি আপনার 21 ধারায় 12 ধারা দেখা যেতেছে যে আপনার বাদীকে সে আদালত মানে কি করতেছে, ক্ষতিপূরণ মানে যেন ক্ষতি তার না হয় সেটা বাস্তবায়ন করার জন্য এনফোর্স করতেছে। বাট আবার 21-এ দেখা যেতেছে যে দাদা এটা আবার বিবাদীর পক্ষে যেতেছে, মানে চুক্তি করলেও কিছু কিছু কারণে এটা চুক্তিটা এক সময় আর বাস্তবায়ন করা যাচ্ছে না, তাহলে এটা আবার বাদীর ক্ষতি। এই যে এইটা এই যে আপনার 19 ধারার আবার ক্ষতিপূরণ দিতেছে, এইটা কোনটার সাথে দাদা মানে 12 ধারা? কারণ 21-এ দেখা যেতেছে যে বিবাদীর কিন্তু মানে লাভ, বাদীর ক্ষতি হচ্ছে, কারণ কিছু কিছু জায়গায় যে 3 বছর যদি কোনো গড়িমসি করে যদি বিবাদী কোন রকম এটা সেটা নানান কিছু ছলচাতুরি করে 3-4 বছর পার করে দিতে পারে, তাহলে আর এই চুক্তি দেখা যাবে যে চুক্তি বাস্তবায়ন করা গেল না, তাহলে বাদীর এটা ক্ষতি হলো। হ্যাঁ, তো এটাই আমি জানতে চাইছিলাম দাদা যে 21-এ দেখা যেতেছে যে বাদীর ক্ষতি আর বিবাদীর কিছুটা লাভ, আবার এখানে দেখা যেতেছে যে এটা আবার আপনার ইও দিতেছে, ক্ষতিপূরণও দিতেছে, এটা তাহলে আবার মানে এটা 12 সাথে কি মিলে রেখে? এটা 12 সাথে যে আমি চাইছি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, আমি চাইছি কন্ট্রাক্টর এনফোর্সিবিলিটি, আদালত কন্ট্রাক্টর এনফোর্সিবিলিটি দিল, প্লাস কিছু ক্ষতিপূরণও দিল। আবার আমি কন্ট্রাক্টের কি চাইলাম? আমি কন্ট্রাক্টের এনফোর্সিবিলিটি চাইলাম, আমি কন্ট্রাক্টের স্পেসিফিক পারফরমেন্স চাইলাম, মানে 12 ধারায়। তো আদালত দেখলো যে না, এখানে স্পেসিফিক পারফরমেন্সের আদেশ দেওয়া যায় না। তার পরিবর্তে কি করলো আদালত? বাদীকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিল। এই যে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিল, পরিবর্তে, ইন সাবস্টিটিউশন অফ, পরিবর্তে, কিসের পরিবর্তে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের পরিবর্তে। তার মানে একটা জিনিস খেয়াল করতে, সাপোজ এক্স আদালতের কাছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইল, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের পাশাপাশি আদালতের কি প্রতিকার পেতে পারে? 19 ধারা অনুসারে ক্ষতিপূরণ। আবার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের পরিবর্তে, ইন সাবস্টিটিউশন অফ, পরিবর্তে বাদী কি ধরনের প্রতিকার পেতে পারে? ক্ষতিপূরণ। যখন আদালত মনে করবে যে না, এখানে চুক্তির সুনির্দিষ্ট কার্যকরকরণের আদেশ দেওয়া যায় না, বা সুনির্দিষ্টভাবে কার্যকর করা আদেশ স্থানের জন্য ওই যথাযথ গ্রাউন্ডও নেই, সেই জায়গাতে আদালত বাদীকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে। তার মানে এখানে দুইটা বিষয় আমরা পাই। একটা হচ্ছে যে স্পেসিফিক পারফরমেন্স প্লাস কম্পেনসেশন, আর আরেকটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স ক্রস, মানে স্পেসিফিক পারফরমেন্স হবে না প্লাস কি? স্পেসিফিক পারফরমেন্স হবে না
কিন্তু এর পরিবর্তে কম্পেনসেশন দিবে। এখন আপনার পরীক্ষা আসলো যে এক্স এখানে এই স্পেসিফিক পারফরমেন্সের আদেশ না পেয়ে আদালত আর কি রেমেডি দিতে পারে বা আদালতের মাধ্যমে আর কি রেমেডি পেতে পারে। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে আমাদের ধারা 19। এই ধারা 19, ধারা 12, 19 এবং আমরা চলে যাব ধারা কত 37 এ। ধারা 37 সেকশন 37। সেকশন 37 একটা কথা বলছে, সাপোজ হচ্ছে যে আমি মনে করেন যে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট চাইলাম। আমি বলতেছি আদালত ইউ এনফোর্স দ্য কন্ট্রাক্ট, আপনি কন্ট্রাক্টকে বলবৎ করেন, আপনি এই কন্ট্রাক্টকে বলবৎ করেন, আপনি কন্ট্রাক্টকে এনফোর্স করেন। হ্যাঁ, তো 37 বলছে যে সাপোজ বিষয়টা এরকম, আমি আপনার কাছে কলা খাইতে চাইলাম, আমি বললাম যে আপনি যদি আমাকে কলা নাও খাওয়াইতে পারেন, খেয়াল করেন, আপনি যদি আমাকে কলা নাও খাওয়াইতে পারেন তাহলে আপনি আমাকে এক গ্লাস পানি খাওয়াইন। আপনি যদি আমাকে কলা না খাওয়াইতে পারেন তাহলে আপনি আমাকে এক গ্লাস পানি খাওয়াইন। 37 বলছে, আদালতকে বলতেছে, আদালত আমি তো আপনার কাছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চাইছি, যদি পসিবল না হয় আমার অল্টারনেটিভ প্রেয়ার, আমার বিকল্প প্রার্থনা হচ্ছে আপনি এই চুক্তিটাকে রদ করে দিবেন, আপনি এই চুক্তিটাকে স্থগিত করে দিবেন, আপনি এই চুক্তিটাকে পেন্ডিং রাখবেন, পেন্ডিং। ক্লিয়ার বিষয়টা? আমি চাইছি কি 12 ধারা, আমি কি চাইছি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। 12 ধারা আমি চাইছি আদালত সে যেন চুক্তি অনুযায়ী কাজটা করে। সাথে সাথে এটাও বলে দিছি আপনি যদি আমাকে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নাও দিতে পারেন, এই আদেশ যদি নাও দিতে পারেন, এই চুক্তিটাকে কার্যকর যদি নাও করতে পারে, তাহলে আমার বিকল্প প্রার্থনা থাকবে চুক্তি রদ, রিসিশন অফ কন্ট্রাক্ট আন্ডার সেকশন 37। তার মানে 12 ধারার সাথে এখন দেখেন, আমরা যদি বলি, এখন যদি একটা ব্রড কোশ্চেন করি যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের আদেশের প্রতিকার ব্যতীত, প্রশ্ন লিখি, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এর আদেশের প্রতিকার ব্যতীত সুনির্দিষ্ট প্রতিকার আইনে আর কোন কোন প্রতিকারের ব্যবস্থা আছে, আর কোন কোন প্রতিকারের ব্যবস্থা আছে। তাহলে সেখানে আমরা রেফার করব প্রথমত 19, তারপরে চলে যাব সেকশন 37-এ। 19-এ গিয়ে দেখাবো সে অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ পাইতে পারে, এবং একই সাথে আমরা দেখব যে সুনির্দিষ্ট প্রতিকারের আদেশ ব্যতীত সে এটার পরিবর্তে ক্ষতিপূরণের আদেশ পেতে পারে। আবার আমরা দেখব 37-এ দেখব যে চুক্তি রদ পেতে পারে। চুক্তি রদের আদেশ ডিসিশন অফ কন্ট্রাক্ট মানে হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ ব্যতীত আর কোন কোন উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার পাওয়া যেতে পারে। মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না না এছাড়া আছে কত ধারা 19, এছাড়া আছে কত ধারা 37, ধারা 19 আর আছে ধারা 37। এবার আমরা একটা ধারা দেখবো, ধারা 29, সেকশন 29। সেকশন 29ও it has relation to সেকশন 12, সেকশন 12 এর সাথে। তো সেকশন 12 আমরা কি চাই ভাই? সেকশন 12 এ চাই যে আমরা কন্ট্রাক্টের এনফোর্সিবিলিটি। সেকশন 12 আমরা চাই চুক্তির বলবৎ যোগ্যতা। চুক্তিকে বলবৎ করার আদেশ আমরা সেকশন 12 এর আন্ডারে চাই।
আমি সেকশন 12 এর আন্ডারে চুক্তির বলবৎ চাইলাম। দাদা ধারা কি 29 বলতেছেন? ধারা 29 29। আচ্ছা আমরা 37 একটা অপশন আছে, ঠিক না ভাই? 37 আমার অল্টারনেটিভ প্রেয়ারের একটা অবস্থান আছে, যে আমি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের পাশাপাশি অল্টারনেটিভ হিসেবে, বিকল্প হিসেবে আমি চাইতে পারি চুক্তি রদ। ইভেন আমি ক্ষতিপূরণও চাইতে পারি 19-এ। একটা হচ্ছে যে আদালত মঞ্জুর করবে, আর এক অটোমেটিক্যালি আরেকটা হচ্ছে আমি চাইতে পারি 19-এ। দেখেন, আমি আদালতের কাছে চাইলাম চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আদালত মানে 12 ধারা, তো 12 ধারায় আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ দিল না, মানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন যে মামলাটা করলাম এটা আদালত খারিজ করে দিল, ডিসমিস করে দিল। কিছুদিন পর আমার মনে হইল যে আমি আদালতে তো দৌড়েছি, আমি এত হয়রানির শিকার হয়েছি, আমি একটু ক্ষতিপূরণের মামলা করি, আমি আদালতের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করি। এটা আমি করতে পারবো না, করলেও আদালত এটাকে খারিজ করে দিবে। অর্থাৎ একবার যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে যায়, পরবর্তীতে একই কারণে ক্ষতিপূরণ চেয়ে আমি মামলা দায়ের করতে পারবো না, এটা বলছে ধারা 29। এখন এখান থেকে কিভাবে আসতে পারে? সাপোজ একটা ফ্যাক্ট তুলে দিল আপনাকে যে এক্স আদালতের নিকট 12 ধারার অধীনে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করলো। এক্স 12 ধারার অধীনে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদালতের নিকট মামলা দায়ের করলো। উক্ত মামলাটি আদালত খারিজ করে দিল। এক্স পরবর্তীতে উক্ত মামলাটি আদালত খারিজ করে দিল। এক্স পরবর্তীতে একই কারণে ক্ষতিপূরণ সে মামলা দায়ের করলে এক্স এর ক্ষতিপূরণের মামলার ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে এক্স এর ক্ষতিপূরণের মামলাটা আদালত খারিজ করে দিবে। কারণ ধারা 29 স্পষ্ট করে বলে দিছে, একবার যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে যায়, পরবর্তীতে একই কারণে কম্পেনসেশন ক্লেম করে, একই কারণে ক্ষতিপূরণ ক্লেম করে মামলা দায়ের করা যায় না। এটা হচ্ছে ধারা 29। অর্থাৎ আপনি যদি কম্পেনসেশনের প্রসঙ্গ আনেন, তাহলে যখন হচ্ছে আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলেন, প্লাস বিভিন্ন কারণ শো করে আপনি আদালতকে 19 ধারার অধীনে বললেন যে আমি এখানে ক্ষতিপূরণও চাই, অতিরিক্ত হিসেবে আমি এখানে ক্ষতিপূরণ চাই, কিন্তু আপনাকে চাইতে হবে আগে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ। কারণ আমরা স্পষ্ট দেখতে পাই ধারা 5-এ গিয়ে বলছে যে ক্ষতিপূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় না। সো সুনির্দিষ্ট প্রতিকার কথা, সো আমরা তো ক্ষতিপূরণ চাইতে পারি না। আমি আপনার কাছে কলা চাইছি, পানি চাইছি, পানি তো চাইনি। আমি এটা বলতে পারি আগে আমাকে কলা দেন তারপরে পানি দেন, মানে আগে আমাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেন, প্লাস আমি যেহেতু এখানে ভুক্তভোগী, আমার যেহেতু এখানে অনেক ক্ষতি হয়েছে, সো আপনি পাশাপাশি আমাকে ক্ষতিপূরণ দেন, বাট আমাকে একটা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইতে হবে। 12 ধারার অধীনে আমাকে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চাইতে হবে। আমার মেইন কাজ হচ্ছে এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট। ইন অ্যাডিশন টু, অতিরিক্ত হিসেবে আমি কম্পেনসেশন ওই একই আর্জিতে চাইতে পারি। একই আর্জিতে যদি না চাই, পরবর্তীতে যদি দেখা যায় যে আমি যেখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চাইছিলাম সেটা যখন ডিসমিস করে দিছে, সেটা যখন খারিজ করে দিছে, পরবর্তীতে 29 ধারার অধীনে আমি ক্ষতিপূরণ চাইতে পারবো না, এটাও আদালত খারিজ করে দিবে। এটা হচ্ছে আমার ধারা 29। তাহলে আমরা দেখলাম 12 ধারা একটু দেখলাম, 21 ধারা দেখলাম,